দীপুমণি বিদায় বেলায় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে অনুরোধের স্বরে বলছেন, পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি 2 মিনিট ফ্যামিলির সাথে কথা বলি। এই কথাটা শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। 12 ঘন্টা শেষে আবারও অনন্তকালের জন্য তার ঠাঁই হবে সেই কারাগারের 4 দেয়ালের মাঝে, যেখান থেকে ইচ্ছা করলেই প্রিয় সন্তানের কথা শোনা যায় না, ইচ্ছামতো বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় না। নিজেকে ওই কারাগারের মাঝে কল্পনা করলেই দম বন্ধ হয়ে আসে। ভাই, একটা কথা আজকাল খুব মনে হয়, মানুষ রাজনীতি কেন করে, আর হাতে ক্ষমতা এলেই কেন এমন কিছু করে বসে যার ফল একদিন নিজের কাছেই ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। নিউজ ফিডে একের পর এক ভিডিও আসতেছে। ডক্টর দীপুমণি তার প্রয়াত স্বামীকে শেষ বিদায় জানাচ্ছেন। স্বামী মারা গেলেন, অথচ সেই শেষ সময় পাশে থাকার সুযোগটুকু তার ছিল না। স্বামীর হক আদায় করতে পারেননি। পরে মাত্র 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে কফিনের কাছে গিয়ে শেষবারের মতো বিদায় জানালেন, আর 3 মুঠো মাটি স্বামীর কবরে দিলেন। তখন অলরেডি 12 ঘন্টা হয়ে গেছে। দেখলাম থমথমে মুখ নিয়ে প্রিজন ভ্যানের এক কোনায় বসে আছে। ফিরে যাচ্ছেন কারাগারে। ভাবতেই কেমন একটা অস্বস্তি লাগে না? দীপুমণিও হয়তো সেটিই ভাবছিলেন। তার মতো একজন মেধাবী মানুষ কেন আওয়ামী লীগের নোংরার রাজনীতিতে নেমেছিলেন আমার বুঝে আসে না। যখন তিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন তখন তিনি 50 লাখ টাকায় প্রধান শিক্ষকের পদ বাণিজ্য করতেন। এমন অনেক অপকর্ম আছে। হয়তো প্রিজন ভ্যানে বসে ভাবছিলেন আওয়ামী লীগ এমন একটি দল যে দল করলে কেউ আর মানুষ থাকে না। কে জানে, হয়তো মনে মনে ভাবছিলেন একবার মুক্তি পেলে আবার তিনি মানুষ হবার চেষ্টা করবেন। যে দল করলে মানুষ আর মানুষ থাকে না, মানুষ আওয়ামী লীগ হয়ে যায়, সেই দলের রাজনীতি আর করবেন না বলেও হয়তো ওয়াদা করেছেন। তবে একটা জিনিস দেখলাম, তার হাতে অন্তত হাতকড়া ছিল না। স্বাধীনভাবে হেঁটে প্রিয় মানুষটাকে শেষ বিদায় জানানোর সুযোগটুকু পেয়েছেন। অথচ অতীতে আওয়ামী লীগের আমলে আরও এমন ঘটনা দেখেছি যেখানে মায়ের খাটিয়া এক হাত দিয়ে ধরে আছে আর অন্য হাতে পুলিশের হাতকড়া। ইতিহাস ঘাটলে হয়তো এর চেয়েও নিষ্ঠুর ইতিহাসও পাওয়া যাবে। হয়তো কারো কাছের মানুষের মৃত্যুতেও প্যারোলে মুক্তি হয়নি। অনেকে তো দাফনটুকু ঠিকমতো করতে দেয়নি। আজ যারা ক্ষমতায় আর যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, সবার জন্যই হয়তো এসব দৃশ্য একটা বড় শিক্ষা। কারণ ক্ষমতা চিরদিন কারো হাতে থাকে না। আজ আপনি ওপরে, কাল অন্য কেউ। আজ আপনি সিদ্ধান্ত দিচ্ছেন, কাল সেই সিদ্ধান্তের ভার আপনাকেও বহন করতে হতে পারে। আমি আর আমার স্ত্রী মাঝে মাঝে মজা করে বলি, ইস, আমরা যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যাই, কত মজা হবে, কত পাওয়ার থাকবে আমার হাতে, কত কিছু করতে পারবো। তারপর আবার নিজেরাই ভাবি, সত্যি যদি ক্ষমতা হাতে আসে তখন কি আজকের মতো করে ভাবতে পারবো? নাকি চারপাশের ক্ষমতা, অর্থ, নিরাপত্তা, প্রশংসা আর জি ম্যাডাম বলা মানুষগুলো ধীরে ধীরে আমাদের চোখটাই বদলে দেবে? কে জানে। হয়তো মানুষ খারাপ হয়ে জন্মায় না। ক্ষমতার নেশা, প্রতিশোধের রাজনীতি আর সীমাহীন সুযোগ মানুষের ভেতরের আলোটাকে বের করে আনে, হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। তাই মাঝে মাঝে মনে হয় আমরা সাধারণ মানুষই ভালো আছি। আমাদের কোটি কোটি টাকা নেই, ক্ষমতার চেয়ার নেই, শত শত মানুষ আমাদের নিরাপত্তা দেয় না, কিন্তু অন্তত প্রিয় মানুষটা মারা গেলে তার পাশে বসে কাঁদতে পারি, মায়ের মাথায় হাত রাখতে পারি, সারাদিনের ক্লান্তি শেষে সন্তানের সাথে কথা বলতে পারি। এটাই বা কম কি? হয়তো আমরা যারা বাহিরে আছি তাদের কাছে এসব কিছু না, কিন্তু একবার নিজেকে দীপুমণির স্থানে কল্পনা করতে পারলেই বুঝবেন এসবের আসল মূল্য। হুমায়ুন আহমেদের হিমুর একটা কথা মনে পড়ে, সাধারণ থাকাটাই অসাধারণ ব্যাপার। সত্যিই তো, ক্ষমতার সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত ক্ষমতায় থাকলেও মানুষকে মানুষ হিসাবে দেখতে শেখা। কারণ চেয়ারটা একদিন অন্য কারো হবে, ক্ষমতাটা চলে যাবে, টাকাও থাকবে না, শেষে পড়ে থাকবে শুধু একটা প্রশ্ন, আপনি ক্ষমতা পেয়ে কতটা বড় হয়েছিলেন আর মনুষ্যত্ব হারিয়ে কতটা ছোট হয়ে গিয়েছিলেন। জীবন বড় অদ্ভুত জিনিস, কারণ ক্ষমতা, টাকা আর প্রভাব এসব মানুষের চারপাশ বদলায়, কিন্তু কর্মফল ওটা ঠিক ঠিক ঠিকানায় পৌঁছে যায়। তাই মাঝে মাঝে মনে হয় প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে সাধারণ মানুষ হয়ে থাকাটাই হয়তো অনেক শান্তির। ক্ষমতা নেই, কোটি টাকা নেই, বড় চেয়ার নেই, কিন্তু অন্তত প্রিয় মানুষটার শেষ সময়ে পাশে থাকার স্বাধীনতা আছে। যাই হোক, আরেকবার দীপুমণির প্রসঙ্গে ফিরি। প্রিজন ভ্যানে তৌফিক নেয়াজের নিথর দেহ, চারপাশে ভিড়। প্রিয় স্বামীকে যখন দেখতে এলেন তখন চুপচাপ নীরবতায় ঘেরা।
চোখে অশ্রু নেই, কান্নার শব্দ নেই। বুকের ভেতরের শব্দ কি আর শোনা যায়? সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী দীপুমণি। শেখ হাসিনার সময়ও বহু বিএনপি জামায়াতের নেতারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এ যেন বৃত্ত পূরণের ছক। আজ যা হচ্ছে তা আগামীতেও হবে। ফিরে আসবে এই ঘটনা বারবার। কিয়ামত পর্যন্ত একই ঘটনার বারবার চিত্রায়ন, দৃশ্যায়ন। দীপুমণি তাও সৌভাগ্যবান, 12 ঘন্টার প্যারোলে মুক্তি। পরিবার, প্রিয়জনদের সাথে সময় কাটানোর, একমাত্র মেয়েকে জড়িয়ে ঘ্রাণ নেওয়ার সুযোগ পেলেন। এদেশের রাজনীতি অভিশাপ। সর্বোচ্চ লিডারের কারণে অতি সৎ মানুষও অভিশাপে শেষ হয়। আবার ছোটকো কর্মীদের কারণে প্রাইম লিডার ক্ষতিগ্রস্ত হন। কেউ শিক্ষা নেয় না, শিক্ষা নিয়েও কেউ স্বীকার করে না, স্বীকার করেও কেউ শুধরে যায় না। এ এক সত্যি মগের মূল্য। একজন রাজনীতিকের পরিচয় শুধু তার পদ পদবি দিয়ে শেষ হয় না। তার পেছনে থাকে পরিবার, ব্যক্তিগত ত্যাগ, সাফল্য, বিতর্ক এবং সময়ের নির্মম বাস্তবতা। ডাক্তার দীপুমণি বাংলাদেশের রাজনীতিতে এমনই একটি আলোচিত নাম। চাঁদপুরের সন্তান দীপুমণি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেন এবং পরবর্তীতে আইন ও জনস্বাস্থ্য বিষয়েও উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার স্বামী তৌফিক নেওয়াজ একজন আইনজীবী। তাদের 2 সন্তান রয়েছে। পারিবারিক জীবনের পাশাপাশি দীর্ঘ সময় তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে তার উত্থান ছিল উল্লেখযোগ্য। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে তার সময়কাল এবং শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন, দুটি রাজনৈতিকভাবে আলোচিত ও বিতর্কিত। কিন্তু ক্ষমতার রাজনীতির সবচেয়ে নির্মম বাস্তবতা হল ক্ষমতা চিরস্থায়ী নয়। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তার রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ বদলে যায় এবং তিনি গ্রেফতার ও মামলার মুখোমুখি হন। এসব মামলার অভিযোগ ও বিচারিক অবস্থান নিয়ে চূড়ান্ত মন্তব্য করার আগে আদালতের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া উচিত। আস্থার পরিবারকে ঘিরে যে মানবিক দৃশ্য সামনে এসেছে, একদিকে বাবার মৃত্যু, অন্যদিকে মায়ের মুক্তির জন্য আদালতের দ্বারে দ্বারে ছুটে চলা, তার রাজনীতির বাহিরে একজন সাধারণ সন্তানের ব্যক্তিগত বেদনার জায়গাটিকে সামনে আনে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু শোকের মুহূর্তে মানবিকতাকে অস্বীকার করা উচিত নয়। তবে এই ঘটনাটি আমাদের রাজনীতির আরও বড় একটি প্রশ্নের সামনে দাঁড় করায়। কেন বাংলাদেশের রাজনীতি এত বেশি ব্যক্তি ও দল কেন্দ্রিক হয়ে পড়ে? কেন ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও প্রতিশোধের অভিযোগ বারবার সামনে আসে? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুধু বাংলাদেশে নয়, বংশ, দল, ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবের আওতায় আনার প্রবণতা এবং ক্ষমতার পালাবদলে প্রতিহিংসার সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে। যে দল আজ ক্ষমতায়, আগামী দিনে তারাই বিরোধী দলে যেতে পারে। এই সহজ সত্যটি রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিষ্ঠিত না হলে চক্রটি চলতেই থাকবে। আমাদের প্রয়োজন এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে অপরাধের বিচার হবে প্রমাণ ও আইনের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। বিরোধী মত দমন নয়, বরং সহনশীলতা থাকবে, আর ক্ষমতা হবে জনগণের আমানত, কোনো দলের স্থায়ী সম্পত্তি নয়। সুপ্রিয় দর্শক, আপনিও কি চান বাংলাদেশে বিএনপির হাত ধরে সুস্থধারার রাজনীতি শুরু হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।